আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরও দুজন গ্রেফতার, 4 দিনের রিমান্ডে আলমগীর ও মনির। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সারা দেশে চিরুনি অভিযান শুরু। তারেক রহমান ও দলের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে অভিযোগ মির্জা ফখরুলের। এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না বিএনপিকে। শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক চায় না এনসিপি। আওয়ামী লীগের নৌকা বাতিলের দাবি, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান নাহিদ ইসলামের। জুলাইয়ের মধ্যে ঐক্যমতে পৌঁছানোর আশা ডক্টর আলী রিয়াজের। জামাতের গণভোটের প্রস্তাব ও এনসিপির গণপরিষদ নির্বাচনের সঙ্গে একমত নয় বিএনপি। এবং প্রশাসন ক্যাডারের সঙ্গে দ্বন্দ্বের জেরে এনবিআরের বিক্ষোভ রূপ নেয় সরকার পতন আন্দোলনে। লক্ষ্য ছিল অর্থনৈতিক ক্ষতি, বললেন জ্বালানি উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আলমগীর ও মনিরের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে গত রাতে নেত্রকোনা থেকে এই মামলার আরও 2 আসামি রাজীব ও সজীবকে গ্রেফতার করে ডিবি। আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় 19 আসামির মধ্যে 7 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাকি আসামিদের ধরতে সারা দেশে সাঁড়াশি অভিযান চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সন্ত্রাসীদের রাজনৈতিক পরিচয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। পুরান ঢাকার ভাঙ্গারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে হত্যার ঘটনায় গ্রেফতার আলমগীর ও মনিরকে রোববার ঢাকার সিএমএম আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা। বর্বর এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় 4 ও 5 নম্বর আসামি এই 2 জন। চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলার বিষয়ে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের 7 দিনের রিমান্ড চায়। আদালত শুনানি শেষে প্রত্যেকের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এই ঘটনায় নিহতের বোন 19 জনকে আসামি করে মামলা করেছেন। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে নেত্রকোনা থেকে আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের নাম সজীব ও রাজীব। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি, তারা পূর্ব পরিচিত এবং তাদের মধ্যে আসলে ব্যবসায়িক কিছু হিসাব নিকাশ ছিল। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং আটককৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে গ্রেফতারের জন্য কাজ করছি। আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমরা ঘটনার প্রকৃত মোটিভ সহ ঘটনার সাথে জড়িত পলাতক অন্যদের গ্রেফতার করতে সক্ষম হব। এদিকে নৃশংস এই হত্যাকাণ্ডে সন্ত্রাসীদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন কোনো ছাড় নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ঘটনায় প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর কোনো শিথিলতা ছিল কিনা তাও সরকার গুরুত্ব সহকারে বিবেচনায় করবে এবং তা খতিয়ে দেখতেছে। অপরাধী যে দলেরই হোক না কেন, সে যে কোনো দলেরই হোক না কেন, কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে। গত বুধবার রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের 3 নম্বর গেটের সামনে একদল লোক প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে আঘাত করে সোহাগকে নির্মমভাবে হত্যা করে। মধ্যযুগীয় নির্মমতাকেও হার মানায় এই হত্যাকাণ্ড। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে এবং মারধর করে ভাঙ্গারি সিন্ডিকেট নিজের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিল সোহাগ ও তার সহচররা। পরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে নিজের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের হাতেই খুন হন মিটফোর্ড এলাকার ব্যবসায়ী লালচাঁদ সোহাগ। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এটিএন বাংলার অনুসন্ধানে। বেরিয়ে আসে সোহাগ ও তার সহচরদের উত্থান এবং আধিপত্য বিস্তারের চিত্র। তবে আলোচিত এই হত্যাকাণ্ড নিয়ে কোনো তথ্য দিতে চাননি রজনী বোস লেনের ব্যবসায়িক কর্মচারীরা। বিস্তারিত দেখুন মুশফিকুর রহমানের প্রতিবেদনে। ছবি তুলেছেন এহসানুল গনি স্বজন। দিনে দুপুরে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। হত্যাকাণ্ডটি 9 জুলাই হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশের পর আলোচনায় আসে ঘটনার 2 দিন পর। এই হত্যাকাণ্ডের বিভৎসতা দেখে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে দেশ জুড়ে। মিটফোর্ড এলাকায় 2টি ভাঙাড়ির দোকান সোহাগের। চায়না গলির সোহানা নামক দোকানেই সচরাচর বসতেন তিনি। সম্প্রতি ভাড়া নেয়া রজনী বোস লেনের দোকানটি চালাতেন তার কর্মচারীরা।
3 মাস ধরে মূলত এটার পার্সেন্টেজ পায় না, এর লিগে ওরা তালাটা মারছে। তালা মারার পর থেকে গেঞ্জাম তালা মারছে, ও আইতারে না। এটা হচ্ছে মঙ্গলবারের কাহিনী, ও আইতারে না, ঠিক আছে। বুধবার দিন কেমনে কেমনে জানি আইছে, এই মনে আনাইছে, সাহস দিছে, আইছে, আমাদের পরে দোকান থেকে ধরে নিয়ে আসে। ধরে নিয়েই মনে করেন মারতে মারতে স্ট্যান্ড বন্ধ নিয়েছে বুধবার দিন। বুধবার দিন আসরের পরে। দিনে দুপুরে দোকান থেকে মারধর করতে করতে একদম প্রাণেই মেরে ফেলা হলো একজন ব্যবসায়ীকে। কিন্তু আশেপাশের দোকানের মহাজন এবং কর্মচারীরা কিছুই জানেন না আদৌ কি সম্ভব নাকি অন্য কোনো রহস্য। কারোর ইন্টারভিউ পাইতেছি না, কেউ ওই কথা কয় না। কে কইব? ধরেন আজকে আমি বললাম, কালকে আমার তো নিরাপত্তা আপনি দিতে পারবেন না। আপনারা তো মোটামুটি মিডিয়াতে আছেন, বুঝেন তো ব্যাপারটা। এখন দেখা গেছে আপনারা কিছুদিন আসবেন, আর প্রশাসনের লোক 2-4 দিন গরম গরম আসবে, তারপর যখন পরিস্থিতি এই হয়ে যাব তখন তো আর আসবেন না। এরা চাকরি করে খায়, আমরা ছোটখাটো ব্যবসা করে খাই, আমাদের উপরে অ্যাটাক হবে, তখন আমরা কি? নাম প্রকাশে অনিচ্ছুক একজনের কথায় বেরিয়ে আসে কিছু চাঞ্চল্যকর তথ্য। বলেন 5ই আগস্টের পর থেকেই বেপরোয়া সোহাগ সিন্ডিকেট, ব্যবসায়ীদের সাথে দুর্ব্যবহার, এমনকি মারধরের ঘটনাও ঘটিয়েছেন তিনি। সোহাগ তো আপনার ইদানিং নতুন আছে, তো আবার এদিকে কিছু এই মনে করেন আপনার ওই বড় বড় ব্যবসায়ীগুলো বেদনীয় করছে। মার্কেটে যেমন দোকান দেয়, এই দোকানে মালটা আইছে, কিন্তু এই দোকানদার অন্যারে ব্যস্ত পারবো না, মালটা ওদিক কালায়। যদি মালটা জানে যে এই দোকানে আছে, কিন্তু মালটা অন্যান্য ব্যস্ত পারবো না, ওর আন্ডারে দিতে যদি যাই না ফেলে। আর যদি বেচলে মাল এলিয়া যাবো, মাল এলিয়া যাবো, দোকানদারে মনে করেন টাকা চাইতে পারবো না, মালে খাইয়ালে। সোহাগের স্ত্রীকে নিয়েও প্রশ্ন তোলেন একজন প্রত্যক্ষদর্শী। বলেন অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে তাদের, তবে এখনো কেন স্বামী বলে পরিচয় দেয়া। এই যে সোহাগের ব্যাপারটা, এই স্ত্রী এখন করতে গেল, আমরা শুনছি যে স্ত্রী সারণ ছাত্রী হয়ে গেছে। আবার ওর 2টা ভাড়া ছিল আগে, এই যে এখানে দোকান 6 মাস ধরে বন্ধ করে দিয়েছিল। আমি যখন আমার স্ত্রী ছাড়িয়ে দিয়েছি, সিন্ডিকেটের দৌরাত্ম্য কিংবা একচেটিয়া আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব যাই হোক, একটি পরিবার হারিয়েছে তাদের মূল অবলম্বন। দোকানে তালা ভাঙছে, মানে খুলছে কেন আমার হাজবেন্ডের, হ্যাঁ দোকানে হ্যাঁ খুলছে, তার পারমিশন লাগে না, ওনারা কোথায় গেলে খুলছে। এক কথা 2 কথা বলতে বলতে ওনারে মাথার মধ্যে প্রথমে একটা করছে, করার পর উনি নিচে পড়ে যায়, তখন ওরা টানতে টানতে 3 নাম্বার গেটে নিয়ে আসে মিটফোর্ডে, তখন থেকে নিয়ে বড় বড় ইটা দিয়ে ওনারে আঘাত করে। আধিপত্য বিস্তার কিংবা ব্যবসায়িক দ্বন্দ্ব যেটাই হোক, একজন মানুষকে এরকম নৃশংসভাবে হত্যা কারোই কাম্য নয়। মিটফোর্ড এলাকার ব্যবসায়ীদের মনে এখন একটাই প্রশ্ন, কে দেবে তাদের জানমালের নিরাপত্তা? বিচারই বা মিলবে কিনা, নাকি সোহাগের মতো করুণ পরিণতি হবে অন্য কারো? মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। তারেক রহমান সহ বিএনপিকে নিশ্চিহ্ন করতে নানা ষড়যন্ত্র চলছে অভিযোগ করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। তারেক রহমানের উপর লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি আরো বলেন, বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না, চক্রান্ত ষড়যন্ত্র ছিন্ন করে ধ্বংসস্তূপ থেকে বিএনপি ঘুরে দাঁড়াতে জানে। আরো জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। নানা ঘাত প্রতিঘাতে পরিপূর্ণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজনৈতিক জীবন নিয়ে রচিত তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিশিষ্টজনেরা। এতে বক্তারা বলেন, 1/11 থেকে শুরু করে পরবর্তী সময়ে তারেক রহমানের উপর চলে রাষ্ট্রীয় নির্যাতন নিপীড়ন, কিন্তু কোনোভাবেই কমানো যায়নি তার জনপ্রিয়তা। ক্রান্তিকালে দেশ রক্ষায় অগ্রণী ভূমিকা রেখে চলেছেন তারেক রহমান। আমরা স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক বাংলাদেশে থাকতে চাই। এর প্রত্যেকটার সাথে জড়িয়ে রয়েছে বিএনপি, এর প্রত্যেকটার সাথে জড়িয়ে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী এবং খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান। বাংলাদেশকে আফগানিস্তান বানানোর একটা প্ল্যান বা চক্রান্ত আমাদের সামনে এসে হাজির হয়েছে। এই জায়গায় দাঁড়িয়েই বিএনপি আমাদের জন্য অনিবার্য। যে বিএনপিকে শেখ হাসিনা ধ্বংস করতে পারেনি, ভাঙতে পারেনি, বিপর্যস্ত করতে পারেনি, সেই বিএনপি আজকে কিন্তু বড় একটা হুমকির মুখে পড়েছে। দলটিকে আবারও পুনর্গঠিত, সংগঠিত করতে হবে আগামী নির্বাচনের আগেই।
এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিজ গুণে জনগণের নেতা হয়েছেন তারেক রহমান। অসাধারণ সাংগঠনিক দক্ষতা তাকে গণমানুষের নেতায় পরিণত করেছে। অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল একটা অংশকে তিনি সংগঠিত করে ফেলতে পারেন এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশের গ্রামে পৌঁছে গেছেন। একদম বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। 24-এর গণঅভ্যুত্থানের পর আবারও পরিকল্পিতভাবে বিএনপি ও জিয়া পরিবারকে টার্গেট করা হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, চক্রান্তকারীরা এবারও ব্যর্থ হবে। আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। সেই চক্রান্তটা হচ্ছে যে নেতা যিনি উঠে আসছেন, যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সে তারেক রহমান সাহেবকে নিশ্চিহ্ন করে। বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমানের নেতৃত্বে দল সংগঠিত ছিল, থাকবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক মেনে নেবে না জাতীয় নাগরিক কমিটি এনসিপি। প্রয়োজনে রাজনৈতিকভাবে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। একই সাথে আওয়ামী লীগের নৌকা প্রতীক বাতিলের সুপারিশ করেছে এনসিপি। তবে এখনই শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্তি বা নৌকাকে বাদ দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ দুটি দল প্রতীক হিসেবে শাপলা চাওয়ায় সব বিবেচনা করে এটিকে তালিকাভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। এ নিয়ে আলোচনার জন্য রোববার আগারগাঁয়ে নির্বাচন কমিশনে যান হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টা দুয়েক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন এনসিপি নেতারা। এ সময় দলের আইনজীবী জহিরুল ইসলাম জানান, শাপলা প্রতীক চেয়ে নতুন করে ইসিতে আবেদন করেছেন তারা। রাখতে পারেন না। তার দাবি, আইনগতভাবে শাপলা প্রতীক পেতে বাধা নেই। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তালিকা থেকে নৌকা প্রতীক বাতিলের সুপারিশও করেছে এনসিপি। জাতীয় প্রতীককে শাপলা হিসেবে ব্র্যান্ডিং করা হচ্ছে, কিন্তু জাতীয় প্রতীক আসলে শাপলা নয়। জাতীয় প্রতীক হচ্ছে 4টি আলাদা আলাদা উপাদানের সমন্বয়ে গঠিত একটি প্রতীক। আমরা যেহেতু নৌকার ব্যাপারেও আপত্তি জানিয়েছি এবং বলেছি যে নৌকাকেও এই লিস্টের ভিতরে রাখা যাবে না, তালিকার ভিতরে রাখা যাবে না। এটি করতে গেলেও কমিশনকে আসলে নতুন করে ওই তালিকায় এই সংযোজন বা বিয়োজনের একটা প্রসঙ্গ থাকবে। দলের প্রতীক হিসেবে শাপলার বিকল্প নেই জানিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বাধা দিলে রাজনৈতিকভাবে লড়বেন তারা। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। নির্বাচনের আগে ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী ইসি পুনর্গঠনের দাবিও জানিয়েছে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া এই দলটি। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। দখলদার ও চাঁদাবাজ মুক্ত বৈষম্যহীন দেশ গড়তে এনসিপি কাজ করছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, আওয়ামী লীগের রেখে যাওয়া চাঁদাবাজি ও দুর্নীতির সিস্টেম বদলে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছে তার দল। পিরোজপুর ও ঝালকাঠি প্রতিনিধি পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। মাসব্যাপী জুলাই পদযাত্রার 13তম দিনে বিকেলে ঝালকাঠির কাপড়িয়াপট্টিতে পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, আওয়ামী লীগের রেখে যাওয়া চাঁদাবাজি, দুর্নীতি, খুন, নির্যাতনের সিস্টেম পাল্টায়নি। একে বদলাতে হবে, চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ গড়তে হবে। তিনি আরও বলেন, গণতন্ত্র, ন্যায় বিচার ও তরুণদের মর্যাদার রাজনীতি প্রতিষ্ঠার জন্য কাজ করছে এনসিপি। এমন একটা রাজনৈতিক দল আমরা তৈরি করতে চাই, যেই দলটা হবে গণমানুষের দল, যেই দলটা মানুষের সমস্যা নিয়ে কাজ করবে, মানুষের পাশে দাঁড়াবে, মানুষের মর্যাদা নিশ্চিত করবে। বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমেছে, রক্ত দিয়েছে, আবারও রাজপথে নামার জন্য প্রস্তুত রয়েছে। দুপুরে ঝালকাঠির নেসারাবাদ কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত শেষে পুত্র মাওলানা খলিলুর রহমান নেসাবাদীর সাথে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা।
এর আগে সকালে পিরোজপুর সার্কিট হাউস থেকে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে যায় এনসিপির পদযাত্রা। সেখানে নাহিদ ইসলাম বলেন, জুলাই শহীদদের সাথে বেইমানি করে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা কোনোভাবেই মেনে নেবে না দেশের তরুণ সমাজ। এ সময় অভিযোগ করে তিনি আরও বলেন, রাষ্ট্র পুনর্গঠন ছাড়াই কোনো রাজনৈতিক দল নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়। এই যে গণঅভ্যুত্থানের পরে আমরা একটা সরকার পাইছি, সকলে মিলে আসলে এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি। কিন্তু আমাদের সেই আহ্বানে সবাই সাড়া দেয় নাই। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে। সংস্কার তাদের কাছে আর গুরুত্বপূর্ণ মনে হয় নাই। দেশের সংস্কারের পক্ষে আজকে যদি কেউ না থাকে, আমরা যে তরুণরা রাজপথে নেমেছিলাম, আমাদের আহ্বানে যারা আপনারা নেমেছিলেন, আমাদের আহ্বানে যারা এসে শহীদ হয়েছিলেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। পথসভায় আরও বক্তব্য রাখেন সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই পদযাত্রায় অংশ নেন। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। রাজনৈতিক সংস্কৃতি না বদলালে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ঢাকা শহরে চেয়ার টেবিলে বসে কেউ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবে না। কোনো সংস্কার কমিশন মানুষের মনের ভাষা বুঝবে না, মনের ভাষা বুঝবে রাজনীতিবিদগণ, নির্বাচিত জনপ্রতিনিধিরা। বিকেলে চট্টগ্রামে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান স্মরণে নগর বিএনপি আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ বলেন, যারা রাজনীতিকে কুলুষিত করতে চায়, নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তাদের দেশের জনগণ প্রত্যাখ্যান করবে। স্মরণ সভায় দলের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ সহ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এখন রাজনীতি হবে সহনশীলতার রাজনীতি। এখন রাজনীতি হবে আপনি কারোর সাথে দ্বিমত হয়েও তার মতকে সম্মান জানানো। যাদের বক্তব্যের মধ্যে অশ্লীলতা আছে, যাদের বক্তব্যের মধ্যে সম্মানবোধ নাই, যাদের বক্তব্যের মধ্যে সহনশীলতা নাই, তার বিপরীতে বিএনপির রাজনীতি হচ্ছে সহনশীলতা। জুলাই মাসের মধ্যে যৌক্তিক অবস্থায় ঐক্যমত কমিশন পৌঁছাতে পারবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। জরুরি অবস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ ও প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে ঐক্যমত হয়েছে রাজনৈতিক দলগুলোর। তত্ত্বাবধায়ক সরকার নিয়োগের বিষয়ে বিকল্প প্রস্তাব দেবে জামাত। এনসিপি বলছে, গণপরিষদের সংবিধান নতুন করে পাশ করতে হবে, তবে জামাতের গণভোটের প্রস্তাব ও এনসিপির গণপরিষদ নির্বাচনের সঙ্গে একমত নয় বিএনপি। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। আমরা আমাদের কার্যক্রম শুরু করব। জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার 12তম দিনের বৈঠকে অংশ নেয় বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল। 3টি বিষয়ে আলোচনা হলেও সব দল 2টি বিষয়ে একমত হয়। জরুরি অবস্থা জারির বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে বিরোধী দলীয় নেতা বা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতা অংশ নেবেন। তাদের সিদ্ধান্তক্রমে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারবেন। তবে বিরোধী দল আপত্তি জানালে কি হবে তা নিয়ে আলোচনা হয়নি। আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের যে অগ্রগতি সাধিত হচ্ছে সেই অগ্রগতি অব্যাহত রেখে আমরা জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদে উপনীত হতে পারব। আপিল বিভাগের সবচেয়ে সিনিয়র বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষে মত দেয় অধিকাংশ দল। তবে বিএনপি প্রস্তাব দেয়, নির্বাচনী ইস্তেহারে কোনো দল 2 জন সিনিয়র বিচারপতি থেকে 1 জন নিয়োগের কথা উল্লেখ করলে তা বিবেচনায় নেওয়া যেতে পারে। এই প্রস্তাবের সঙ্গে সবাই সম্মতি জানান। আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে সিনিয়র মোস্ট যিনি হলেন তিনি অত্যন্ত বিতর্কিত বা দুর্নীতিগ্রস্ত বা এরকম অনেক বিচারপতি আমরা দেখেছি যে দেশে থাকতে পারে নাই বা অনেক এলিগেশন হয়েছে, কনভিক্টেড হয়েছে, বিভিন্ন আপত্তি আছে। সর্বজ্যেষ্ঠ 2 জনের মধ্যে থেকে হলে একটা অপশন থাকবে যে কোনো কারণে যদি 1 নম্বর ব্যক্তি বা সিনিয়র মোস্টের বিরুদ্ধে কোনো রকমের কোনো অবজারভেশন থাকে, এটা ইন প্র্যাকটিস দেখা যায়, তখন যাতে অ্যাটলিস্ট আরেকটা অপশন থাকে। পরবর্তী বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিকল্প প্রস্তাব দেবে জামাত। আমরা বলেছি যে সুপারসিড করার কোনো সুযোগ যেন না থাকে, একজন আরেকজনের ডিঙ্গে যাওয়ার। এই ডিঙ্গানোর কারণেই তো স্বভাববদ্ধ রাজনীতিবিদরা বিচারক হয়ে গেছে। তো আমরা বলেছি নো, এখানে সুপারসিড করার কোনো প্রভিশন থাকবে না। এনসিপি বলছে, বিচার বিভাগকে তত্ত্বাবধায়ক সরকারে জড়িয়ে বিতর্কিত করা যাবে না। গণপরিষদ নির্বাচনের ব্যাপারেও অনড় তারা।
আমাদের পার্টির পক্ষ থেকে আমরা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন চাই, নতুন করে সংবিধান লিখতে চাই। তো সেক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে আমাদেরকে 6টি কিন্তু অপশন দেয়া আছে কিভাবে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে। সেই বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। সবগুলো বিষয় ঐক্যমত্যে পৌঁছানোর পর আমরা সেই বিষয়ে আলোচনা করব, তখন আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিএনপির দাবি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের ক্ষেত্রে সব দল যেভাবে ঐক্যমত্য হয়েছিল সেই প্রক্রিয়া অনুসরণ করলে গণভোট কিংবা গণপরিষদ নির্বাচনের দরকার হবে না। আলাপ আলোচনার মধ্যে দিয়ে বেরোবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। প্রশাসন ক্যাডারের সাথে দ্বন্দ্বের জেরে সরকার পতনের আন্দোলন শুরু করেছিলেন এনবিআর কর্মকর্তারা, যা ভালোভাবে নেয়নি অন্তর্বর্তী সরকার। ব্যবসা বাণিজ্য গতিশীল করার সংক্রান্ত কমিটির আহ্বায়ক জ্বালানি উপদেষ্টা এসব কথা বলেন। দুদক যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে তাদের বিষয়ে সরকারের কিছু করার নেই বলেও জানান উপদেষ্টা। তবে এনবিআর এর অধ্যাদেশের কিছু বিষয় সংশোধনের সুপারিশ করবে কমিটি। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। এনবিআর বিলুপ্তির প্রতিবাদে আন্দোলন এখন গলার কাঁটায় পরিণত হয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের। আন্দোলন করা 16 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। 11 জনকে বদলি, সাময়িক বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বাকিদের দিন কাটছে বদলি আর বরখাস্ত আতঙ্কে। এ অবস্থায় গণক্ষমা চাইছেন এনবিআরের কর্মকর্তারা। ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম অধিকতর গতিশীল করা সংক্রান্ত কমিটির আহ্বায়ক জ্বালানি উপদেষ্টা জানান, এনবিআর কর্মকর্তাদের আন্দোলনে সরকার পতনের ষড়যন্ত্র ছিল। এইটা অর্থনৈতিক ক্ষতি করা এটার একটা উদ্দেশ্য হয়ে পড়েছে এবং রাজস্ব আদায় বাধাগ্রস্ত করার একটা হয়েছে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলা হয়েছে এবং তারা ওখানে এই আন্দোলনের নামে সরকার বিরোধী একটা অবস্থান সেখানে তৈরি হয়েছে। তিনি জানান, এনবিআর নামের প্রতি মানুষের নেতিবাচক ধারণা থাকায় তা বিলুপ্ত করে 2টি বিভাগ চালু করা হয়েছে। কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে সরকারের হাত নেই বলেও দাবি করেন তিনি। এনবিআর নাম শুনলে, এনবিআর চাকরি করলে শুনে মানুষ একটা লম্বা হাসি দেয়। এই হাসিটার অর্থ আপনারা সবাই জানেন কেন হাসি দেয় এনবিআর। তো এই জন্য এনবিআর না থাকাটাই সবার জন্য ভালো। 2টা ডিভিশনের কথা বলা হয়েছে। এই 2টা বিভাগের যে সচিব কে হবে এই জন্য একটা নীতিমালা করতে হবে। ওরা বলছে যে সব লোক আমাদের করতে হতে হবে, এটাও গ্রহণযোগ্য না। আবার এই উসিলায় প্রশাসন কাডারের যে খবরদারি সেটাও আমরা মনে করি এটা গ্রহণযোগ্য নয়। দুদকের যে চার্জেস সেগুলো রিফিউট করবেন এবং তারা ইয়ে করবেন। দুদক তো দায় মুক্তি দেওয়ার জন্য বিখ্যাত। উপদেষ্টা বলেন, সারা দেশে 2 দিনের কমপ্লিট শাটডাউনে যে ক্ষতি হয়েছে কাজের মাধ্যমে তা পুষিয়ে দিতে হবে এনবিআর কর্মকর্তাদের। অধ্যাদেশে শব্দ চয়নে যে চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে তা সংশোধনের সুপারিশ করবে কমিটি। দেখা গেল যে এই অধ্যাদেশটাতে কিছু মৌলিক ত্রুটি আছে। তো এখানে কিছুটা আমরা বলবো যে চতুরতার আশ্রয় নেওয়া আছে। এই অধ্যাদেশে কতগুলো সমস্যা আমরা কমিটি চিহ্নিত করেছি। তো এইগুলো আমরা তো একটা পরামর্শক কমিটি, আমরা পরামর্শ দেব যে এইগুলোকে করা। ভবিষ্যতে এ ধরনের অযৌক্তিক আন্দোলন হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা ফাউজুল কবির খান। রাজস্ব কার্যক্রম তো চালাতে হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ঠিক আছে। জুলাই আন্দোলনে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় 26 জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ সংশোধন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে পূর্ববর্তী আদেশ সংশোধন করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল। এই মামলার 2 আসামি অন্য মামলায় গ্রেফতার রয়েছে বলে আদালতকে জানায় রাষ্ট্রপক্ষ। একই সাথে আসামি রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ না করার পাশাপাশি এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত। গত 10 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর হাসিবুর রশিদ সহ 26 পলাতক আসামিকে 1 সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালে আত্মসমর্পণে 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। 22 জুলাই পরবর্তী নির্দেশনা ঠিক করেছে আদালত। এই দিন আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় পলাতক আসামিদের গ্রেফতারের অগ্রগতির বিষয়ে প্রসিকিউশন সময় চাইলে 16 জুলাই পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল।
জুলাই গণঅভ্যুত্থানে বিক্ষোভকারীদের উপর মারণাস্ত্র ব্যবহারের নির্দেশদাতা শেখ হাসিনা এবং তার দোসরদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা দল। সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধনে এই দাবি জানান তারা। এ সময় তারা অভিযোগ করেন, জুলাই চেতনা নষ্ট করতে ষড়যন্ত্র চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক গত ৩ আগস্ট গণভবনে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উৎসাহ দিয়েছিল, তাদেরও শাস্তির আওতায় আনতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি দাবি জানান সাদা দলের শিক্ষকরা। আমরা এই জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের রুহের মাগফিরাত কামনা করি। কিন্তু এই শ্রদ্ধা জানানো এবং ভালোবাসা আমাদের কার্যকরী হবে যখন আমরা এই ফ্যাসিস্ট এবং তার দোসরদের যথাযথ বিচারের আওতায় নিয়ে আসতে পারবো। জাতীয় নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। রাজধানী কারণবাজারে বিক্ষোভ সমাবেশে তিনি এই অভিযোগ করে বলেন, ষড়যন্ত্র করে জাতীয় নির্বাচন ঠেকানো যাবে না। এর আগে দেশগাঁ নাবিস্কো এলাকা থেকে মিছিল শুরু হয়ে ফার্মগেট ঘুরে কারণবাজারে এসে শেষ হয়। ঢাকা 12 আসনের নেতাকর্মীদের উদ্দেশ্যে নীরব বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ সন্ত্রাসীর স্থান হবে না। দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মী মিথ্যা মামলায় কারাবরণ করেছেন, তারপরও কিন্তু বিএনপির প্রতিটা নেতাকর্মী তারেক রহমানের নেতৃত্বে রাজপথে থেকে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছিল। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের মোস্ট সাস্টেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার হিসেবে স্বীকৃতি অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় নিত্য ব্যবহার্য ও ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। একই সঙ্গে প্রতিষ্ঠানটি মোস্ট সাস্টেইনেবল এফএমসিজি কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কারও অর্জন করেছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কর্পোরেট প্রতিনিধি এবং উন্নয়ন অংশীদারদের উপস্থিতিতে ইউনিলিভার বাংলাদেশের চিফ ফিনান্সিয়াল অফিসার এবং ফিনান্স ডিরেক্টর জিনিয়া তানজিন হক এবং প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরস্কার গ্রহণ করেন। ইউনিলিভার বাংলাদেশ 2024 সালেও একাধিক ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড অর্জন করেছিল। এবার আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার যে কোনো পদক্ষেপকে নিঃশর্ত সমর্থন জানাতে প্রস্তুত বলে জানিয়েছে উত্তর কোরিয়া। 3 দিনের সফরে থাকা রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে একথা বলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। জানান, ইউক্রেন সংকট মোকাবেলায় মস্কো যে ব্যবস্থায় নিক না কেন, এতে পূর্ণ সমর্থন দেবে পিয়ংইয়ং। এর আগে ইউক্রেন যুদ্ধে 10,000-এর বেশি সেনা ও অস্ত্র পাঠায় উত্তর কোরিয়া। এছাড়াও নতুন করে রাশিয়ার কুরস্ক অঞ্চলে অবকাঠামো নির্মাণে প্রায় 6,000 সামরিক প্রকৌশলী এবং নির্মাণ কর্মী পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন কিম। এদিকে গেল এক রাতে ইউক্রেনে রাশিয়ার ছোড়া 6 শতাধিক ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় নতুন করে প্রাণ গেছে 6 জনের। ঢাকা বিশ্ববিদ্যালয় উদযাপিত হল আষাঢ় পার্বণ 1432। বর্ষাকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের আয়োজনে টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই উৎসব। অনুষ্ঠানের শুরুতে জুলাই বিপ্লবের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন এবং বৃক্ষরোপণ করা হয়। এরপর চলে উদ্যোক্তা মেলা এবং সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি ছিলেন অভিনেতা তারিক আনাম খান এবং নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। এবার খেলার খবর। দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কাকে 83 রানে হারিয়ে সিরিজে 1-1 সমতা আনল বাংলাদেশ। ডাম্বুলায় 178 রানে টার্গেটে ব্যাট করতে নেমে 30 রানে 4 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। সেই বিপর্যয় আর কাটিয়ে উঠতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত মাত্র 94 রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 7 রানে পারভেজ ইমন এবং
তানজিদ তামিমের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তৃতীয় উইকেটে তাহিদ হৃদয়কে 69 এবং চতুর্থ উইকেটে শামীম হোসেনকে নিয়ে 77 রান যোগ করে ইনিংস সমৃদ্ধ করেন অধিনায়ক লিটন দাস। 13 ইনিংস পর টি-20তে 50-রও দেখা পান তিনি। শেষ পর্যন্ত 7 উইকেটে 177 রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। লিটন 76 আর শামীম 48 রান করেন। লঙ্কান বোলার বিনুরা ফার্নান্দো 31 রানে 3টি উইকেট তুলে নেন। নারী অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে প্রথমবার অংশ নিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশের মেয়েরা। চীনের দাজহুতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাকিস্তানকে 6-2 গোলে পরাজিত করেছে বাংলাদেশ। হ্যাট্রিক করে ম্যাচ সেরা হন আইরিন আক্তার। মেয়েদের মতো পদক জয়ের সুযোগ ছিল ছেলেদেরও, কিন্তু মালয়েশিয়ার কাছে 5-2 গোলে হেরে চতুর্থ হয়েছে তারা। গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েরা জাপানের কাছে 11-0 ব্যবধানে হারে। দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে 3-0 গোলে পরাজিত করে। এরপর একইভাবে হংকংকে হারিয়ে শেষ 4-এ জায়গা করে নিয়েছিল তারা। তবে সেমিফাইনালে চীনের কাছে 9-0 গোলে পরাজয়ের পর কাজাকিস্তানের সঙ্গে 2-2 গোলে ড্র করেছিল বাংলাদেশের মেয়েরা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরও 2 জন গ্রেপ্তার। 4 দিনের রিমান্ডে আলমগীর ও মনির। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সারা দেশে চিরুনি অভিযান শুরু। তারেক রহমান ও দলের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে অভিযোগ মির্জা ফখরুলের। এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না বিএনপিকে। শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক চায় না এনসিপি। আওয়ামী লীগের নৌকা বাতিলের দাবি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান নাহিদ ইসলামের। জুলাইয়ের মধ্যে ঐক্যমতে পৌঁছানোর আশা ডক্টর আলী রিয়াজের। জামাতের গণভোটের প্রস্তাব ও এনসিপির গণপরিষদ নির্বাচনের সঙ্গে একমত নয় বিএনপি। এবং প্রশাসন ক্যাডারের সঙ্গে দ্বন্দ্বের জেরে এনবিআরের বিক্ষোভ রূপ নেয় সরকার পতন আন্দোলনে। লক্ষ্য ছিল অর্থনৈতিক ক্ষতি, বললেন জ্বালানি উপদেষ্টা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।